2026 সালে বিশ্বকাপ আসতে চলছে, আর যদি আপনার এত বড় একটা স্ক্রিন না থাকে তাহলে কেমন হয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রজেক্টর নিয়ে, তাও এত বড় প্রজেক্টর। না, প্রজেক্টর অনেক বড় না, বাট স্ক্রিনটা বড় করা যাবে। আই মিন 200 ইঞ্চ চাইলে করা যাবে, এবং আমাদের স্টুডিওতে পার্সোনালি আমরা এটা ব্যবহার করছি। হ্যালো গুড পিপল, অনেকদিন পরে স্যাম জোনে আপনারা একটা প্রজেক্টরের রিভিউ পেতে যাচ্ছেন, পাওয়ারই কথা, কারণ খেলা আসতে চলছে। বাট আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টরটা নিয়ে কথা বলতে যাচ্ছি, আমার রিভিউ করা কিংবা আমাদের স্টুডিওতে আসা এখন পর্যন্ত সমস্ত প্রজেক্টরের মধ্যে এইটা সবচাইতে বেশি ব্রাইটনেস দিতে পারে। তার মানে ডেলাইট কন্ডিশনেও এইটার রেজাল্ট এমনই হয়, কারণ এই মুহূর্তে আমার দুই পাশে দুইটা না, একটা দুইটা তিনটা লাইট জ্বলছে। তারপরেও এটার স্ক্রিনটা জাস্ট একবার লক্ষ্য করুন কি পরিমাণে ব্রাইট। 1600 ANSI ব্রাইটনেস দিতে পারে এই প্রজেক্টর। 1600। আপনারা রেগুলার যে সমস্ত রিভিউ টিভিউ আমাদের চ্যানেল থেকে পেয়েছেন সব 1000-এর নিচে, বাট এটা 1600। ওদের যে প্রিভিয়াস জেনারেশন ওইটাই ছিল 800। মানুষজন ওইটা নিয়ে অনেক মাতামাতি করছে। কথা বলতেছি আসলে ইয়াবির K3 নিয়ে। ইয়াবির K2 এই ওয়ার্ল্ড ওয়াইড বেশ জনপ্রিয়তা পেয়েছিল, এবং K3 এই মুহূর্তে অ্যামাজনের টপ রেটেড প্রজেক্টর বলতে পারেন, এবং বাংলাদেশে অলরেডি চলে আসছে। আর আমরাও আমাদের স্টুডিওতে পার্মানেন্টলি এটাকে সেট আপ করে ফেলছি, এই যে আমার মাথার উপরে। মানে এটা রিভিউ ইউনিট হিসেবে আমি সেট করে নিই, এটা একদম পার্মানেন্টলি। এর আগেও বেশ কয়েকটা ভিডিও পেয়েছেন আমার ব্যাকগ্রাউন্ডে, আপনারা হয়তো বা দেখছিলেন যে একটু ডিফারেন্ট কোনো সিনারি বা কিছু এরকম। টোটাল জিনিসটাই আসলে আমি প্রজেকশনের মাধ্যমে করেছি, কোনো গ্রিন স্ক্রিন না, কিছু না, বাট অ্যাজ এ স্ক্রিন এটা ব্যবহার হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। এবং রাইট নাও এই যে স্ক্রিন সাইজটা দেখছেন, এটা সাইজটা রয়েছে 133 ইঞ্চ। মানে আমার ওখানে যতটুকু জায়গা ছিল পুরোটাই কভার করছে ওই ওয়ালটা। বাট এটা 200 ইঞ্চ পর্যন্ত করেও দেখা যায়, কিন্তু 200 ইঞ্চ পর্যন্ত আমিও রিকমেন্ড করবো না, 180 ইঞ্চ পর্যন্ত গেলে না। বাট 180 ইঞ্চ, বুঝতে পারছেন কত বড়। ইভেন এই মুহূর্তে যে প্রজেকশন হচ্ছে এটা কিন্তু ডিরেক্টলি ওয়ালে, কোনো নেই, পর্দা বা ওই জাতীয় কোনো স্ক্রিন নেই। আমি যদি অর্ডার করেছি ওইটা মানে স্ক্রিন আসলে আপনাদেরকে দেখাতে পারলে আরও বেশি সুবিধা হতো। স্ক্রিনে আরও বেশি বেটার ব্রাইটনেস পাওয়া যায়, আর দেখতে মজা পাওয়া যায়। এনিওয়ে, এই প্রজেক্টরটা নিয়ে আজকে বিস্তারিত কথাবার্তা হবে, এবং যারা আগামী খেলা উপলক্ষে চিন্তা করছেন একটা বড় স্ক্রিনের ব্যবস্থা করবেন, ভিডিওটা অবশ্যই দেখুন। দেখুন, মার্কেটে অনেক কম দামি প্রজেক্টর পাওয়া যায়, নন ব্র্যান্ডেড প্রজেক্টর পাওয়া যায়। সেগুলো কেনা তো যায়ই, কিন্তু কিনে ওই মজাটা পাওয়া যাবে না। কারণ এর আগেও আমি Xiaomiর একটা প্রজেক্টর ব্যবহার করতাম, যে প্রজেক্টরটা দীর্ঘদিন আমাদের স্টুডিওতে চলেছে, এবং আমি নিজে একটু প্রজেক্টর লাভার। বাট এই প্রজেক্টরটা আসার আগে আমি ওইটা সেট করি। আমাদের এটা কিন্তু নতুন স্টুডিওতে রাইট নাও রেকর্ড হচ্ছে, হ্যাঁ। তো ওইটা আমি সেট করেছিলাম, কিন্তু যখন এই প্রজেক্টর এই রিভিউ ইউনিটটা আমার হাতে আসে, দেন আমার মনে হলো ভাই ওইটা রেখে আমি এটা সেট করি, দেন ওইটা আবার নামাই ফেলি। পরে আমরা এইটাকে আবার সেট আপ করছি এই জায়গায়, এখন পার্মানেন্টলি এটা আমাদের কাছে থাকবে। কেন আমি এটা রাখছি চলুন সেটা ফাইন্ড আউট করি। এই কয়েকদিন না, এই প্রজেক্টর অনেকদিনই আছে আমার কাছে। ব্যবহার করতে গিয়ে কী দুর্বলতা পেয়েছি, কোন জায়গাগুলো সমস্যা, সেগুলো ফাইন্ড আউট করবো। ইয়াবির K3 আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু ফেমাস গ্যাজেট। তাদের কাছে কিন্তু প্রজেক্টরের বিশাল বড় ভান্ডার, বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয় সমস্ত রকমের প্রজেক্টরগুলো তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, আর এই প্রজেক্টরটাও তাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি তাদের ইনফরমেশন এবং এই প্রোডাক্টের সরাসরি পারচেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল, এই হচ্ছে প্রজেক্টরের লুক। একটু বড় সড়ো প্রজেক্টর, এখন পর্যন্ত আমার রিভিউ করা সবচাইতে বড় প্রজেক্টরই বলতে পারেন, মানে যেটা হচ্ছে লেজার টেকনোলজির না, নন লেজার টেকনোলজির মধ্যে এটা সবচাইতে বড়। লেজার টেকনোলজিগুলো আরেকটু বড় হয়ে থাকে। তো প্রজেক্টরটা যেমন বড় তেমনি ঠিক ভারী। এখন পোর্টেবিলিটির জায়গায় একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে অনেকের জন্যই, কারণ এই ধরনের মাল্টিমিডিয়া মানে প্রজেক্টরগুলো যেগুলো হয়ে থাকে, এগুলো অনেকেই একটু পোর্টেবল বা পোর্টেবিলিটির জায়গায় চায়। বাই দ্য ওয়ে, ইয়াবির কিন্তু বলতে পারেন এই ব্র্যান্ডটা এই যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের জনকই বলতে পারেন। ওরাই প্রথম নিয়ে আসে মাল্টিমিডিয়া। এর আগে মানুষজন ওই বিভিন্ন ডকুমেন্টারি বা প্রজেকশন করা হতো, ক্লাস হ্যাং এগুলোর কাজের জন্য, বাট মাল্টিমিডিয়ার জন্য মোস্টলি ওরা অনেক আগে থেকেই শুরু করছে অ্যান্ড্রয়েড দিয়ে আর কি। এনিওয়ে, যেটা বলছিলাম, এই প্রজেক্টরটা একটু বড় সড়ো, এখন ভারী হওয়ার ফলে মানে লাইক 5 কেজি প্লাস। সো এইটা ক্যারি করা একটু ঝামেলা, আবার কোনো পাউচ টাউজের সাথে নেই, কোনো ব্যাগ নেই। সো এইটা একটু মাথায় রাখতে পারেন যে আপনার আসলে ক্যারি করতে হবে কিনা। যদি সেটা না হয়, আমার মতো এরকম সেট আপ করে রাখতে পারেন, দেন কোনো সমস্যা নেই এই জায়গায়। প্লাস্টিক বিল্ড অবশ্যই, এবং বেশ কয়েকটা ভেন্ট রয়েছে, এয়ার ইনটেক রয়েছে, যাতে করে প্রজেক্টরটা বেশ দ্রুত কুল করতে পারে। প্রজেক্টর চালানোর সাথে সাথে ভিতরে ফ্যান চালু হয়ে যায়, এবং মোটামুটি বেশ ভালো রকমেরই একটা নয়েজ ক্রিয়েট করে। বাট যখন আপনি এর ইনবিল্ড সাউন্ড শুনছেন, বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু দুইটা JBL এর স্পিকার রয়েছে 15 ওয়াট করে, যে কারণে বেশ লাউডার খুব সুন্দর একটা সাউন্ড প্রডিউস করতে পারে। তো ওই সাউন্ডের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট করে না, বা ওটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু এই যে রাইট নাও আমি রেকর্ড করছি, আমার এখানে কোনো সাউন্ড নেই, বাট আমি শুনতে পাচ্ছি উপরে একটা আওয়াজ, মানে ওই যে ফ্যানটা ঘুরছে ওই শব্দটা আমি পাচ্ছি। যদিও বা এইটা হয়তো বা মাইক্রোফোন নিচ্ছে না বা আপনাদেরকে কোনো ধরনের বোদারিং করবে না, বাট নর্মালি যদি জাস্ট এরকম স্ক্রিন প্লে করে রাখেন, আপনি হালকা একটা নয়েজ পাবেন, যে বিষয়টা আর একটু কম হইলে পরে আর কি ভালো হইতো, একটু বেশি লাগে আমার কাছে।
এখন হয় কি এর ভিতর যে ল্যাম্প বা বাল্ব যেটা রয়েছে আর কি ওটা তো 1600 ANSI লুমেন দিতে পারে। সো ওইটা সেই লেভেলের হিট জেনারেট করবে, এটা খুব স্বাভাবিক, যে কারণে ওইটা ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেমটা ভাবে রাখতে হয়েছে। যাই হোক, পোর্টস অ্যান্ড বাটন প্রয়োজনীয় সব কিছু এখানে আছে, লাইক আপনি HDMI, USB, ইথারনেট, ল্যান্ড পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক সব কিছু পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই রয়েছে, ব্লুটুথ 5.0 অ্যান্ড ওয়াইফাইয়ের ক্ষেত্রে রয়েছে ওয়াইফাই 6। সো কানেক্টিভিটির জন্য কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না, এবং ব্লুটুথের ক্ষেত্রে এর যে প্রিভিয়াস জেনারেশন এবার 2 ওইটার তুলনায় এটা কানেক্টিভিটি বেটার, অ্যান্ড ওই যে লাইটেন্সির যে ব্যাপারটা এটা কিছুটা কম মনে হবে। আমরা যদিও এখানে হোম থিয়েটার ডিরেক্টলি 3.5mm হেডফোন জ্যাকের সাথে কানেক্ট করে নিয়েছি, সো আমাদের ক্ষেত্রে ওইটা কোনো ম্যাটার করছে না। আপনার বাসায় যদি কোনো আলাদা সাউন্ড সিস্টেম থাকে আপনি এবার ডিরেক্টলি কানেক্ট করে নিতে পারেন, আইদার ব্লুটুথ দিয়ে কানেক্ট করতে পারেন, কিংবা এর সাথে ইনবিল্ড যে JBL এর 2টা স্পিকার রয়েছে সেটাও গুড এনাফ। তবে এবার K3 Pro আর একটা ভ্যারিয়েন্ট হয়ে থাকে যেটার সাথে একটা সাবওয়েফারও ওরা দেয়, ওটার দাম বোধহয় আরও $100 বেশি হয়। ওইটা থাকলে আরও একটু ডেপথ আর একটু বেটার আউটপুট আপনি পাবেন। যাই হোক, এই প্রজেক্টর আপনি চাইলে টপে হ্যাং করতে পারবেন, যেমনটা আমরা করে নিয়েছি রাইট নাও, এবং এটা ওই হ্যাং করার জন্য ওর 4-4টে স্ক্রু রয়েছে যেগুলো রাবার প্যাডের নিচে, ওগুলোর সাথে আপনি হ্যাং করে দিতে পারবেন। তাছাড়া যখন কোনো টেবিলের উপরে রাখবেন আপনি তখন এটাকে চাইলে অ্যাডজাস্ট করা যাবে। অবশ্যই এই প্রজেক্টরে কিস্টোন কারেকশন অ্যান্ড অটোফোকাস অবস্টিকাল অ্যাভয়েডেন্স সব ফিচারগুলোই রয়েছে। তার মানে আপনি কোনো একটা ওয়ালে যদি রাখেন এই অটোমেটিক নিজেকে ঠিকঠাক করে নিতে পারবে। অলরাইট, এবার তাহলে একটু ভিতরের দিকে ডাইভ করা যাক, পিকচার কোয়ালিটি কেমন এবং অ্যান্ড্রয়েডের ফিচারটা আসলে কিভাবে কাজ করছে। আমি শুরু থেকেই বলে আসছিলাম 1600 ANSI লুমেন রয়েছে এই প্রজেক্টরের, এবং আমার দেখা সর্বোচ্চ ব্রাইটেস্ট প্রজেক্টর এটা মাল্টিমিডিয়া প্রজেক্টর হিসেবে আমাদের কাছে যে এসছে। এবং ওরা ক্লেম করছে, এবার ক্লেম করছে এই প্রজেক্টরে 30,000 ঘন্টা লাইফ টাইম পাওয়া যাবে। প্রজেক্টরের লাইফ টাইম হিসেবে 30,000 ঘন্টা, বুঝতে পারছেন ডেইলি চালালেও আপনি কত বছর ব্যবহার করতে পারেন ভাই, বিশাল। সো লাইটটা দীর্ঘদিন চলবে বোঝাই যাচ্ছে। আর 1600 ANSI মানে আসলে খুবই ব্রাইট, আপনি মোটামুটি ডে লাইট কন্ডিশনে বা এরকম লাইটিং কন্ডিশনেও খুব সহজেই প্রজেক্টরটা দেখতে পাবেন। আর যেটা বলছিলাম, যদি একটা অরিজিনাল স্ক্রিন ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্ট আরও বেটার পাওয়া সম্ভব। প্রিভিয়াস জেনারেশন থেকে শুধুমাত্র যে ব্রাইটনেস বেড়েছে এমন না, আমি এমন প্রজেক্টর পেয়েছি শুধু ব্রাইটনেসই বেশি কিন্তু কালার ভালো না, অর্থাৎ কালারের ডেপথ নেই, স্যাচুরেশন লেভেল কম। বাট এইটার ক্ষেত্রে কন্ট্রাস্ট, স্যাচুরেশন লেভেল, কালারে সব কিছু কিন্তু বেশ ব্যালেন্সড, যার ফলে আপনার কাছে ওভারঅল পিকচার কোয়ালিটি খুবই ভালো লাগবে। প্রথমে যখন প্রজেক্টরটা আমাদের কাছে আসে তখন পিকচার কোয়ালিটি আমার ভালো লেগেছিল, বাট এরপর একটা আপডেট আসে, আপডেটের পরে মনে হলো ওরা পিকচার কোয়ালিটিতে আরও কিছুটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে। আর এখানে ওরা একটা টেকনোলজি ব্যবহার করেছে যেটা হলো গিয়া নোভা গ্লো অপটিক্যাল টেকনোলজি, ওরা বলছে এমন নামে। এবং এই প্রযুক্তির ফলে যে বিষয়টা হচ্ছে যে এখানে মানে পিকচার কোয়ালিটি আরও বেশি ইনহ্যান্স করা সম্ভব হয়েছে, এবং কালার, ব্রাইটনেস, ডেপথ সব কিছু আরও বেটার পাওয়া যাচ্ছে। ইভেন ক্লারিটির প্রসঙ্গে যেহেতু চলে আসলাম, এই প্রজেক্টরটা কিন্তু ফুল HD সাপোর্টেড, অর্থাৎ 1080pতে ভিডিও প্লেব্যাক করে আর কি। ইভেন 4K ভিডিও আপনি এখানে প্লে করতে পারবেন, বাট এইটার রেজলিউশন রয়েছে 1080p। 4K হলে মামা পুরা মাথা নষ্ট হইতে ব্যাপার স্যাপার, যেহেতু আমরা অনেক বড় স্ক্রিন করে দেখছি। বাট আপনি যতটুকু দূরত্ব থেকে এই স্ক্রিনটা দেখবেন তাতে করে আপনার কাছে রেজলিউশন ম্যাটার করবে না, একটু কাছে গিয়ে দেখতে গেলে তখন ডটগুলো হয়তো বা কিছুটা চোখে পড়ে বা পিক্সেলেশনের ব্যাপারটা বোঝা যায় আর কি। পিকচার কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট, না হলে আমি নিজের জন্য এটা রাখতাম না, কারণ আমার এর আগেরটাই যথেষ্ট ভালো ছিল, বাট ওইটার তুলনায়ও এটা অনেক বেশি বেটার আউটপুট দিচ্ছে বলে আমি রেখেছি। যেমন আমি যেটা বলছিলাম যে এটা কালারটা অনেক বেশি ভাইব্রেন্ট, প্রজেক্টরের ক্ষেত্রে কালার ভাইব্রেন্ট না হলে মজা নেই। টিভির ক্ষেত্রে আমরা হয়তো অনেক সময় একুরেসির একটা ব্যাপার খুঁজি, বাট প্রজেক্টরের ক্ষেত্রে আসলে কালারফুল হওয়া উচিত, বেশ ভাইব্রেন্ট, একটু ডেপথ যদি না থাকে তাহলে ওই মজাটা পাওয়া যায় না, যেহেতু এটা মানে বাইরে থেকে কোনো লাইট পড়লে আসলে সমস্যা হয়। তবে এই প্রজেক্টরের মাঝেও আপনারা বেশ কয়েকটা পিকচার্স মুড পেয়ে যাবেন, সেগুলো চেঞ্জ করে নিয়ে নিজের মতো প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, হয়তোবা সেগুলো আপনাদের কাছে আরো বেশি ভালো লাগবে। বলছিলাম এই প্রজেক্টরে ইনবিল্ট গুগল টিভি রয়েছে। প্রিভিয়াস জেনারেশনে গুগল টিভির জন্য ওরা আলাদা একটা স্টিক ব্যবহার করে আলাদা 2টা রিমোট দিয়েছিল, বাট এটার ক্ষেত্রে ওরকম কোনো বিষয় নেই, এখানে একটাই রিমোট থাকবে, এই হচ্ছে সেই রিমোট, এবং অবশ্যই এটা গুগল টিভিতে রান করছে। এবং গুগল টিভির জন্য 7000+ অ্যাপ্লিকেশন আপনি এখানে ব্যবহার করতে পারবেন, যেগুলো আমরা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে যা পাই এভরিথিং আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সরাসরি সাপোর্ট নেবে গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আবার আপনি অ্যালেক্সার সাথেও কানেক্ট করতে পারবেন। অ্যালেক্সা ডিভাইসের মাধ্যমে আপনি চাইলে কমান্ড দিয়ে আপনি আপনার মতো করে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, কন্টেন্ট সার্চ করতে পারবেন। এদের রিমোটে ডেডিকেটেড কয়েকটা বাটন দেওয়া রয়েছে, আপনি সরাসরি এখান থেকে অ্যাসাইন করতে পারবেন। নেটফ্লিক্স, ডিজনি প্লাস, ইউটিউব, প্রাইম ভিডিও এগুলোতে যাওয়া যাবে। এছাড়াও বাকি সমস্ত কন্ট্রোলিংয়ের বিষয়গুলো এখানে রয়েছে, এবং ওয়ান ক্লিক ডিসপ্লে ম্যানেজমেন্ট বা স্ক্রিনটাকে যে রিসাইজ
কিংবা ওই যে কিস্টোন কারেকশনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে রয়েছে, আপনারা সরাসরি এখান থেকে ঠিকঠাক করে নিতে পারবেন। এটা মানে অনেক প্রজেক্টরে আমি দেখেছি একদম সেটিংসের ভিতরে গিয়ে ঠিক করতে হয়, বাট এখানে একদম ডেডিকেটেডলি রিমোটের উপরেই দেওয়া আছে। না, অ্যান্ড্রয়েড সিস্টেমটা মোটেই স্লো না, যথেষ্ট ফাস্টার যেমনটা দেখছেন, এবং কোনো ধরনের ল্যাগ বা স্লো আটকে থাকছে এ ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। আর এইটা টোটালি কী অফার করছে সমস্ত লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু দেখে নিতে পারেন আপনারা চাইলে। প্রজেক্টরটা যখন কিনা আপনি অন করবেন তখন কিন্তু গুগল টিভির যে ইউআই ওইটার আন্ডারে যাচ্ছে না, প্রথমে প্রজেক্টরের নিজস্ব যে ইউআই সেখানে গিয়ে রান করে, এরপরে টিভি মোডে দিলে পরে তখন গুগল টিভি যে ওইখানে নিয়ে নেয় আর কি। তো এই প্রজেক্টরের নিজস্ব যে ইউআই রয়েছে সেখান থেকে আপনি চাইলে বেশ কিছু ফিচার্স অবশ্যই ব্যবহার করতে পারেন, বাট মেইনলি মজা পাবেন যখন আপনি টিভি মোডে যাচ্ছেন বা গুগল টিভি মোডে যাচ্ছেন আর কি। যেহেতু এটা গুগল টিভিতে রান করছে সুতরাং স্ক্রিনেও কাস্ট করা যাবে, আপনি চাইলে আপনার স্মার্টফোনে এখানে কানেক্ট করতে পারবেন। মোট কথা একটা স্মার্ট টিভি আমরা যেভাবে ব্যবহার করি, যে ধরনের ফিচার্সগুলো পাই এখানেও সব কিছুই পাবেন, জাস্ট প্রজেক্টর মানে প্রজেকশন হচ্ছে, বাকি বিষয়বস্তুগুলো কিন্তু সেম। এবারে যদি আসি স্পিকার কোয়ালিটিতে, বলছিলাম এখানে JBL এর দুইটা স্পিকার রয়েছে 15 ওয়াট করে। লাউডনেস মোটামুটি ভালো, কিন্তু সাউন্ডের ওই ডেপথটা পাবেন না। যদি এর প্রো ভ্যারিয়েন্টটা নেন তখন সাবওুফার পাবেন, এবং সাবওুফারের সাথে কানেক্ট করে নিলে তখন গিয়ে অ্যাকচুয়াল সাউন্ডের ডেপথটা পাওয়া সম্ভব। বাট আমি JBL এর 15 ওয়াট স্পিকার হিসেবে আর একটু বেটার কোয়ালিটি আশা করছিলাম, যেটা আসলে এই প্রজেক্টরটা থেকে আমি পাইনি, যে কারণে আমি আলাদা একটা হোম থিয়েটারের মতো সেট করে নিয়েছি। তবে এটা সবার ক্ষেত্রে প্রয়োজন হবে ব্যাপারটা এমন না, যেহেতু আমার এই রুমটা অনেক বড়, বিশাল বড় একটা রুম এখন আমাদের এই স্টুডিওর, যে কারণে আমাদের সাউন্ডটা আসলে এভাবে একটু ঠিক করে নিতে হয়েছে আর কি। আরেকটা ব্যাপার আমি বলবো লাস্টলি, সেটা হচ্ছে প্রজেক্টরের সাথে একটা ক্যাপ আছে, লেন্স ক্যাপটা আপনারা ব্যবহার করতে পারবেন। আমার আগের প্রজেক্টরটায় কোনো লেন্স ক্যাপ ছিল না, খুবই ঝামেলার একটা ব্যাপার হতো, কিছুদিন পরে ওটাতে ডাস্ট জমে যেত, বাট আপনি এটাতে লেন্স ক্যাপ পেয়ে যাবেন। এবারে ফাইনালি আমরা একটু র্যাপ আপ করবো, বাট তার আগে এর দামটা আমাদের জানা উচিত অবশ্যই। বর্তমানে এটার দাম রয়েছে ৬৬,৪৯০ টাকা, ৬৬,৪৯০ মানে ৬৬,৫০০ টাকা বলতে পারেন, যেটা ডেফিনেটলি একটা প্রজেক্টরের জন্য অনেক। হ্যাঁ, এটা বেশ দামি একটা জিনিস, দামি প্রজেক্টর, টাকা পয়সা বেশি খরচ করতে হবে, এটাও লজিক্যাল বা স্বাভাবিক। কারণ অ্যামাজনে আমি দেখলাম এইটা, বা ইন্টারন্যাশনাল প্রাইস যদি বলি, অ্যামাজনে দেখলাম ৫৯০ USD-র মতো, সো ধরুন $500, সেক্ষেত্রে বাংলাদেশি দাম মানে ওই হিসাবে কম্পেয়ার করতে গেলে আপনি বেশি বলতে পারবেন না, তখন সেই জায়গায় ঠিক আছে। কিন্তু বাঙালি আমরা, আমাদের জন্য একটু কম দামে কিছু পাওয়া গেলে সুবিধা হয়। কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট আমরা খোঁজার ট্রাই করি। এমনিতে এই প্রজেক্টর যা অফার করছে সেটা সত্যি বলতে দারুণ। কয়েকটা জায়গায় কমতি আছে, আমি একটু পরে বলছি, কিন্তু দাম আর একটু কম হলে পরে মানে আসলে আরও বেশি জোস হইতে পারতো। সেক্ষেত্রে আমরা ধরুন এটা 50 প্লাস আমি যদি বলি, সেরকম জায়গা থেকে হলে আমার মনে হয় খুব সুন্দর একটা ডিল হতে পারতো। এখন এই প্রজেক্টরটার যে বিষয়গুলো আমার কাছে পার্সোনালি মনে হয়েছে একটু মানে কমতির মধ্যে থাকে, এখানে আমরা JBL এর দুইটা স্পিকার দেখছি, ওইটার থেকে যে আউটপুটটা আমি আশা করছিলাম আমি আসলে ওইটা পাইনি। দ্বিতীয়ত এইটা বেশ ভালো রকমের একটা নয়েজ করে, কুলিং সিস্টেমটা যখন কিনা কোনো সাউন্ড অফ রাখেন তখন এটা আসলে ভালো ফিল দিতে পারে, এবং গরম একটা বাতাস বের হয়, যেটা হয়তো আপনারা খুব কাছাকাছি যদি কোনো কারণে রাখেন এটা আপনার জন্য একটা অ্যানোয়িং ফিল দিতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে এটার ওয়েটটা অনেক বেশি, পোর্টেবিলিটির ব্যাপার স্যাপার যদি আপনার প্রয়োজন পড়ে তখন গিয়ে এটা একটু আপনার জন্য ঝামেলার কারণ হতে পারে আর কি। তবে এর মধ্যে আরেকটা ভালো বিষয় বলি, এই প্রজেক্টরটাতে একটা সুবিধা আপনারা পাবেন, প্রজেক্টরটা অনেক দূরে রেখে স্ক্রিন অনেক বড় করতে হয় এমন না, মোটামুটি মানে কাছাকাছি রেখেই আপনি বেশ বড় সড়ো স্ক্রিন পাবেন আর কি। সো আপনার রুমটা অনেক বড় হতে হবে বড় স্ক্রিন পাওয়ার জন্য, ব্যাপারটা ঠিক সেরকম নয়। অনেক প্রজেক্টরের চাইতেই এটা অল্প জায়গার মধ্যে বড় স্ক্রিন দিতে পারে। এই প্রজেক্টর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং এরপরে কত টাকার আসলে দামের প্রজেক্টরের রিভিউ চান সেটা একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি জানি খেলা আসতে চলছে, আপনাদের প্রজেক্টর সব নিয়ে একটু এখন মানে থাকবে, খোঁজাখুঁজি করবেন। সো আমাকে একটু কমেন্ট করে জানালে আমি সে ধরনের প্রজেক্টরও কভার করার ট্রাই করবো। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে স্যামসুংয়ের নতুন ভিডিওতে।